লিখিত উপাদান। লিপি প্রথম আসছি আমরা লিপি কি এলাম 1 নম্বরে এলাম লিপি। এটা হচ্ছে লিপি। লিপি কি স্তম্ভলিপি। স্তম্ভ মানে স্তম্ভের গায়ে যেটা লেখা হতো সেটা স্তম্ভলিপি। গুহালিপি গুহাতে যে দেয়ালে যেগুলো লেখা থাকে গুহালিপি। মন্দিরের গায়ে যেগুলো লেখা থাকে মন্দির লিপি। তামার ফলকের উপর যেগুলো লেখা তাম্রলিপি। মুদ্রা মুদ্রার মধ্যে কি হচ্ছে দেখো মুদ্রার মধ্যে হচ্ছে যেমন রাজাদের ছবি যেমন সমুদ্রগুপ্তের বিনা বাঁধনরত অবস্থায় মুদ্রা পাওয়া যায়। সেই মুদ্রা থেকে বোঝা যায় রাজা গান বাজনা ভালোবাসত। সময়কাল মুদ্রা থেকে সন তারিখ নির্ণয় করে। যে বললাম মুদ্রা থেকে অর্থনৈতিক অবস্থা যে স্বর্ণ মুদ্রা ব্যবহার করবে তার অর্থনীতি খুব ভালো। যে রৌপ্য মুদ্রা ব্যবহার করবে তার মোটামুটি মাঝারি। আর যে একবারে খাতযুক্ত মুদ্রা ব্যবহার করবে তার একটা অবস্থা একবারেই খারাপ। আর কি ভাষা এই ভাষাটা আমরা মুদ্রা থেকে জানতে পারি। কোন মুদ্রা এক একটা মুদ্রা এক একটা ভাষায় লেখা। সাহিত্যিক উপাদানকে ভাগ করা যায় দেখো বলেছিলাম দেশি বিদেশি। এখানে ধর্মীয় সাহিত্য যেমন বেদ মহাকাব্য। ধর্মনিরপেক্ষ সাহিত্য অর্থশাস্ত্র কৌটিল্যের অর্থশাস্ত্র স্মৃতিশাস্ত্র নাটক এগুলো। দলিল পত্র বা নথিপত্র সরকারি নথি চিঠিপত্র আদালতের রেকর্ড ডায়েরি। বিদেশি পর্যটকদের বিবরণ যেমন হচ্ছে মেঘাস্থেনিস হাইহেন হিউয়েনসাং ইবন বতুতা। জীবনী এবার দেখো জীবনী ও স্মৃতিকথা রাজনৈতিক নেতাদের জীবনী। হর্ষবর্ধন বাণভট্টের হর্ষচরিত যেমন হর্ষবর্ধনের জীবন কাহিনী সেখানে লেখা আছে। হর্ষবর্ধনের বাণভট্ট থেকে সাধারণ মানুষের স্মৃতিকথা। এবার হচ্ছে অনুবাদ। এবার হচ্ছে এইবার যেটা হচ্ছে এটা হচ্ছে প্রাথমিক উপাদান। এগুলো হচ্ছে সব প্রাথমিক আর এই পাঁচটা হচ্ছে মাধ্যমিক উপাদান। মাধ্যমিক উপাদানের মধ্যে হচ্ছে দেখুন ইতিহাসের বই আধুনিক ঐতিহাসিক লেখা গবেষণা গবেষণার প্রবন্ধ বিভিন্ন জার্নাল সেমিনারের পেপার পাঠ্যপুস্তক স্কুল ও কলেজের বই এই অনুবাদ প্রাচীন গ্রন্থের আধুনিক অনুবাদ। অনেকে প্রাচীন ইংরেজি গ্রন্থকে বাংলা সংস্কৃত গ্রন্থকে বাংলায় তাহলে দেখতে পাচ্ছ লিখিত উপাদানকে দুটো ভাগে একটা প্রাথমিক উপাদান আর একটা হচ্ছে মাধ্যমিক উপাদান। আশা করি বুঝতে পেরেছো জায়গাটা আমি যেটা বলতে চাইলাম এই জায়গাটা হচ্ছে সেটাই। তাহলে কি বললাম আমরা কি কি পেলাম উপাদানগুলো। একটা হচ্ছে লিখিত লিপি আর একটা মুদ্রা আর একটা সাহিত্য বৈদেশিক বিবরণ দেশিক বিবরণ আর হচ্ছে সরকারি দলিল দস্তাবেজ সরকারি দলিল। আশা করি বুঝতে পেরেছো এই জায়গাটা আমি এই মাত্র বোঝালাম। হ্যাঁ এবার হচ্ছে যেমন মিশরীয় লিপি সুমেরীয় লিপি। হ্যাঁ এই লিপিগুলো আমরা জানি। এগুলো হচ্ছে লিপির ব্যবহার সিন্ধু লিপি অশোকের লেখমালা এগুলো থেকে তৎকালীন যুগে অশোক শিলালিপি থেকে অশোকের রাজত্ব এবং সমসাময়িক ইতিহাস আমরা জানতে পারি। এবং যে বিদেশি লেখামালা লেখমালা যে বোখাজ কই শিলালিপি এখান থেকে তৎকালীন যুগে কি বলে ইন্দ্র বরুণ নিত্য এদের সম্পর্কে আমরা জানতে পারি লিপি থেকে। এবার আসছে দেখো এই যে মুদ্রা হয়ে গেছে আমি বোঝালাম। মুদ্রা সমুদ্রগুপ্তের মুদ্রা যেটা আলোচনা করলাম মুদ্রা থেকে তৎকালীন যুগের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে অনেকটাই জানা আমরা জানতে পারি। পুরাণ পুরাণ থেকে পুরাণে হচ্ছে পুরাণে 18টি নিয়ে পুরাণ গঠিত। বিষ্ণু পুরাণ পদ্ম পুরাণ অগ্নি পুরাণ হ্যাঁ স্কন্দব্য পুরাণ গরুড় পুরাণ এগুলি। এই প্রত্যেক তৎকালীন যুগে রাজবংশের ইতিহাস আমরা জানতে পারি। বেদ বেদের কথার অর্থ হচ্ছে জ্ঞান তাই না। এটা বেদের অপর নাম শ্রুতি। বেদকে 4 ভাগে ভাগ করে ঋক সাম যজু অথর্ব। আবার বেদের 4টে অংশ সংহিতা ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ এগুলো মনে রাখতে হবে। বেদের শেষ অংশ যাকে বেদ একে বলা হয় বেদাংশ বেদের শেষ অংশকে বলা হয় বেদাংশ। ঠিক আছে। আর কলহনের রাজ তরঙ্গিনী একটু মনে রাখতে হবে। কলহনের রাজ তরঙ্গিনী কলহনের কি রাজ তরঙ্গিনী ঠিক আছে। অর্থশাস্ত্রকার কৌটিল্য। তারপরে অষ্টাধ্যায়ী গ্রন্থের লেখক পাণিনির অষ্টাধ্যায়ী। গুপ্ত যুগের শেষ সাহিত্যিক কালিদাস। হর্ষবর্ধনের জীবনীকে লিখেছিলেন হর্ষচরিত গ্রন্থের নাম বাণভট্ট। দুটো মহাকাব্য রামায়ণ মহাভারত। জ্যোতিষবিদ্যা গ্রন্থের বইয়ের নাম কি সূর্য সিদ্ধান্ত। গণিত শাস্ত্রের গ্রন্থের নাম কি ব্রহ্ম সিদ্ধান্ত। আশা করি বুঝতে পেরেছ এই যে এগুলোকে আমি বলে গেলাম মুখে।
ঠিক আছে? এগুলো বইয়েতে মুখে বলে গেল। এগুলো একটু তোমাদের দেখে ডিটেলিংসটা তোমরা প্রুফে অ্যাড হয়ে যাও, ডিটেলসটা তোমরা পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, গোটা ডিটেলসটাই ওখানে দেওয়া আছে, গোটা বোঝানো আছে। ঠিক আছে, এরপর আসছে দেখো, এরপর আসছে দেখো কে কি গ্রন্থ লিখেছিল সেটা সম্পর্কে আমি আসছি। দেখো